বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার দেশে ফেরার পর তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে যে এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা, এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব এবং এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। কাজেই আমরা এটা চাই। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আমাদের যে মূল উদ্দেশ্য একটি জনগণের প্রতিনিধি হিসাবে আমরা একটি জাতীয় সংসদ গঠন করব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার আসবে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। এদিকে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু নিজে নয়, শেখ হাসিনা স্বজনদের মাধ্যমেও বিদেশে টাকা পাচার করেছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাসিনের গ্যালাক্সি সমান দুর্নীতি, দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে? মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল 5:30টায় জন হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেন। মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনারা জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ব্রিটিশ বাংলাদেশ টিম দুইটা মিলেই কিন্তু ইনাকে চিকিৎসা তারা করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডক্টর জুবাইদুর রহমান সহ তারা বেশি কন্টিনিউয়াসলি তারা সময় দিচ্ছে, তার ফ্যামিলি সময় দিচ্ছে এবং আমরা আশা করছি যে আজকের এই দোয়া এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলমানরা ম্যাডামের জন্য দোয়া করছে। সংস্কার ছাড়া তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে এবং কাজ করছে, তারা কি নির্বাচনের জন্য বসে থাকবে? এমন তো না। তারা তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রতিদিন কাজ করবে। আবার নির্বাচন কেন্দ্র করে যারা কাজ করছে, নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ, তারা তাদের জায়গা থেকে কাজ করে যাবে। স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু দিতে হবে। আগামী 6 মাস কোনোদিন এটার ক্ষেত্রে যৌক্তিক সময় হতে পারে না। 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অনেক রক্তপাত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, তাদের লেখাপড়ায় সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক হিসেবে গর্ববোধ করেন ফখরুল। কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক ভিপি মীর শরফত আলী শুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মাতেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ কিছু কিছু এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। আর রাজধানীর কোনো এলাকাতেই মিলছে না নিরবিচ্ছিন্ন গ্যাস। আবার চাপও থাকছে কম। ফলাফলে গ্যাস নিয়ে অনেকের ভোগান্তিও পৌঁছেছে চরমে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে মনে করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানান, সংকট সমাধানে কাজ চলছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলব? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। লাল সন্ত্রাস ঘোষণাকারী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘ মোল্লার বসুকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। একই সাথে ডাকসু নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছে। অভিযোগ করেন, 16 বছর ধরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করা বাম সংগঠনগুলো এখন নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় তাদের এই অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে লাল সন্ত্রাসী মেঘ মোল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী। ফেনীতে একটি মাদ্রাসায় 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন তিনি। তার পেছনে নামাজে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বখারি হেলিকপ্টারে ফেনীর রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ। 16 ও 17 জানুয়ারি 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে ডক্টর হাসান বখারি ছাড়াও মক্কার হারাম শরীফের প্রধান মুফতি সহ অংশ নেন কয়েকজন আলেম। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ইরান থেকে আগত কারীর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত। এরপর জুমার নামাজে ইমামতি করেন কাবা শরীফের সাবেক এই ইমাম। তার পেছনে জুমার নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আজকে আমাদের অনেক বড় সৌভাগ্য, কাবা শরীফের ইমামের পিছনে আমরা জুমার নামাজ আদায় করব। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। যাকে উপলক্ষ করে আমরা সবাই সমবেত হয়েছি, আল উস্তাদ ডক্টর শেখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী হাফিজাহুল্লাহ, উনি আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে ধন্য করে। ইসলামী মহাসম্মেলনের আয়োজক জানান, এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করে একসাথে জুমার নামাজ আদায় করেছেন। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ ইমাম সাহেব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম। বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যাতে ক্লোজলি কবুল করে, এটা আপনাদের দোয়া, আপনাদের সম্ভব হতো না। জুমার নামাজের খুতবায় শায়েখ ডক্টর হাসান বখারি মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে আবার ঢাকায় ফিরে যান তিনি। এনটিভি নিউজ ডেস্ক। যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করার নিয়ম থাকলেও সেটা না মানায় চলতি বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি জন্ম দিয়েছে কেলেঙ্কারি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম স্বীকার করতে বাধ্যই হয়েছেন এই বিপর্যয়ে বিসিবির উদাসীনতা ছিল। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণে আগ্রহী মালিকদের আর্থিক বুনিয়াদের তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও সংগঠক লুৎফুর রহমান বাদল। নিলয় মজুমদারের রিপোর্ট। কোনো রকমে রাজশাহী স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করে বয়কট সামলানো গেলেও বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও অগ্নিকর্ব অবস্থায়। বোর্ড সভাপতির হস্তক্ষেপে স্থানীয় ক্রিকেটাররা 25% পারিশ্রমিক পেলেও পুরো ঘটনাক্রমে বিব্রত বিসিবি। এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সামগ্রিক দায় দেখছেন বিসিবিরই। বলবো বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফেটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণে, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা প্রতি বছরই হয়ে আসছে। গত আসরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই আসরে না থাকলেও পারিশ্রমিক এখনও শোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দল হিসেবে ভ্যালেন্টাইন গ্রুপের দুর্বার রাজশাহী তো টাটকা উদাহরণ। এ কারণে ভবিষ্যতে আরও কঠোর ও সতর্ক হওয়ার আহ্বান সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠকের। এক একজন অ্যাডক বেসিসে, কখনো 3 বছর, কখনো 2 বছর, কখনো 1 বছর, কখনো কন্ট্রাক্টের টিমগুলিকে বাদ দিয়ে বঙ্গবন্ধু, তো এই সব জিনিসগুলিকে আসলে এই ক্রিকেটের যে ধারাবাহিকতা এবং টিমের যে মালিকানা সত্ত্বগুলি যারা সুন্দরভাবে ক্রিকেট চালাতে চায় তাদের ব্যাহত করেছে এবং তারা ক্রিকেট থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। এটা আমার কাছে মনে হয় বিসিবি দুর্বলতা, যে বিসিবি ভালো ভালো ফ্রাঞ্চাইজি কে নিতে পারে নাই, আনতে পারে নাই, আকৃষ্ট করতে পারে নাই। আমি মনে হয় বিপিএল করবার আগে আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল যে আপনার ফ্রাঞ্চাইজি ওনার কাদেরকে নিয়ে আসছেন, তারা পেমেন্ট করার মতো অ্যাবিলিটি আছে কি নাই, সমস্ত কিছু ব্র্যান্ডগুলোকে দেখা হচ্ছিল যে বড় বড় কোম্পানিগুলো যদি আসতো আমার মনে হয় এগুলো প্রবলেম হতো না। বিপিএলের মাঝপথে অন্তত 50% পারিশ্রমিক দেওয়ার নিয়ম থাকলেও এখনও তা দেয়নি অনেক দল। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। লাল সন্ত্রাস ঘোষণাকারী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, লাল সন্ত্রাসী অপতৎপরতা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, একই সাথে ডাকসু নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছে। অভিযোগ করেন 16 বছর ধরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করা বাম সংগঠনগুলো এখন নতুন করে
ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় তাদের এই অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসায় পুষ্পী নামে এক ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায় নিহত পুষ্পিতা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের 7 নম্বর রোডে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে অন্য ছাত্রীরা ঝুলন্ত দেখতে পেয়ে খবর দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আত্মহত্যা বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। খেলার খবর, ক্রিকেট। আজ মালয়েশিয়ায় শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। 2023 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে 16 দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও 4 গ্রুপে 16টি দল অংশ নেবে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এদিকে 20 জানুয়ারি অস্ট্রেলিয়া এবং 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার 4 গ্রুপের প্রতিটি থেকে সেরা 3টি করে দল সুপার 6 পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে 2 গ্রুপের শীর্ষ 2টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। 31 জানুয়ারি সেমিফাইনাল এবং 2 ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল 5:30টায় জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেন। মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ব্রিটিশ বাংলাদেশ টিম দুইটা মিলেই কিন্তু ইনাকে চিকিৎসা তারা করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডক্টর জুবাইদা রহমান সহ তারা বেশি কন্টিনিউয়াসলি তারা সময় দিচ্ছে, তার ফ্যামিলি সময় দিচ্ছে এবং আমরা আশা করছি যে আজকের এই দোয়া এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলমানরা ম্যাডামের জন্য দোয়া করছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত সিম্পোজিয়ামে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। Exchange rate. I'm sure after this government assumed responsibility, whatever the central bank did, built a lot of good confidence. But I think we need to also review that. এই যে exchange rate এবং ইন্টারেস্ট রেটের যে মানে একেবারে ট্রেজারি বন্ড ডিপেন্ডেন্ট এবং যে এক্সচেঞ্জ রেটের যে আমাদের নাসিম ভাই ওখানে বসে আছে, হি ইজ অলসো ওনার অফ এ ব্যাংক। ও ইউ আর নট, সরি, ওকে সরি। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো
কি পরিমাণ প্রফিট করেছে? কোনো ক্রেডিট গ্রোথ নাই, আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, ইটস ক্লিয়ারলি ইমোরাল। সো উই রিয়েলি নিড টু রিভিজিট যে এই যে লেগেসি অফ মানে ক্রিমিনালাইজ ইনস্টিটিউশনস যে হয়ে যাচ্ছে, তার যে আউটপুটগুলো দাঁড়াচ্ছে, এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমি জানি আমি খুব বিচ্ছিন্নভাবে তথ্যগুলো করছি। সো হোয়াট নিডস টু বি ডান? আই নো দ্যাট আই হ্যাভ এক্সিডেড মাই অ্যালোকেটেড টাইম। সো আমার মনে হয় যে মানে আমাদের ইনফরমেশন নিয়ে জাহিদ স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা প্রায় 4% যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএডিআর কি আছে গত 15 বছরে, সেটা হয়তো 3.5 থেকে 4.5% হবে। সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটা দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন এন্ড রিকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত, we really don't know. I remember I was having breakfast one day with Zaid sir at one of the hotel, and I was just asking that our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটা যে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি, তাহলে পলিসি মেকিং এ will be grossly mistaken. So I think I would insist all the think tanks here to really do a reconciliation and agree on a number that we need to correct, and then build a reference for all our policies going forward. এবং আমাদের fundamentally agree and embark on these reform agendas that I think the commissions have greatly সারা সবাই বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন, এবং ট্রুলি এই রেফারেন্সগুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আমি মনে করি যে আইডিয়া আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের সর্বোচ্চ সবই দিয়ে দিয়েছে, এত কিছু দেওয়ার নেই। So the responsibility and the onus is on us now to appropriately contextualize, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow by এই জিনিসগুলোকে ফাংশনাল প্র্যাকটিসিং ব্যাপারগুলোকে গ্রহণ করে, এবং হোপফুলি দ্যাট উই সি দ্য নিউ বাংলাদেশ, যে যার জন্য এত হাজার মানুষ আহত হয়েছে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপেক্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছে গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে
কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসত বাড়ির অনাবাদি পতির জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। আজ মালয়েশিয়ায় শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব ১৯ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। 2023 সালে দক্ষিণ আফ্রিকা মাটিতে 16 দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও 4 গ্রুপে 16টি দল অংশ নেবে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এদিকে 20 জানুয়ারি অস্ট্রেলিয়া ও 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার 4 গ্রুপে প্রতিটি থেকে সেরা 3টি করে দল সুপার 6 পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে 2 গ্রুপে শীর্ষ 2টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। 31 জানুয়ারি সেমিফাইনাল এবং 2 ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জসওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অবিবেচকভাবে একদিকে ভ্যাট বৃদ্ধি করছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এমন মন্তব্য করেন। এ সময় অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যবসা বাণিজ্যের জন্য দেশ এখন সবচেয়ে কঠিন সময় পার করছে উল্লেখ করে ব্যবসায়ীরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অর্থনৈতিক সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে উল্লেখ করেন অর্থনীতিবিদগণ। দখল, ঘুষ এবং মামলা বাণিজ্য না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়ে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করতে চেয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান,
এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে দুদক। গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেড অফ বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ম্যানপাওয়ার না থাকা সত্ত্বেও ছিল 35 বেড, সেটাকে আমরা করলাম আরও 50 বেড আমরা বাড়ালাম। তো আমি যেটা মনে করি আমরা যদি প্রপারলি এই জিনিসগুলো করতে পারতাম এবং যদি করতে পারি সত্যি সত্যি যদি আমরা ইনশাল্লাহ এগুলো করতে পারি, তাহলে আমরা এদেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও কিন্তু প্রচুর লিমিটেড, কারণ বাইরের জগতে আপনারা দেখেন নার্সের প্রচুর অভাব। সারা আমেরিকা বলেন, ইউরোপে বলেন, অনেকে কেয়ার গিভার চায়। তো এই প্রশিক্ষণগুলো দিয়ে আমরা তো বিদেশে লোকবল পাঠিয়ে লিমিটেড আনতে পারি। আমাদের কিন্তু আল্লাহর রহমতের জনবল কিন্তু কম না, ইয়াং জেনারেশন আমাদের অনেক বেশি। কাজে এই জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। টারবাইন বিস্ফোরণের কারণে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিক কর্মচারীরা জানায় গতরাত 2:30টার দিকে বিকট শব্দে মূল কারখানার টারবাইনে বিস্ফোরণ ঘটে। এতে যন্ত্রাংশের কিছু অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় আখ মাড়াই ও চিনি উৎপাদন। মিল কর্তৃপক্ষ জানায় টারবাইন মেরামতে অনেক সময় লাগবে, তবে বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মিলের ব্যবস্থাপনা কর্মকর্তারা। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছেন গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে 5200টি পরিবার নিজেদের বসত বাড়ির অনাবাদি পতিত জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়টি লক্ষ্য রেখে নির্বাচন সংস্কারে সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লার ময়নামতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর বদিউল আলম বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষ শহীদ হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং তাদের আত্মত্যাগ বৃথা হতে দেয়া যাবে না। রাজনীতিকে অবশ্যই দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে বলেও মত দেন তিনি। আর যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে সে বিষয়টি খেয়াল রাখার দাবি জানান তিনি। আপনারা পছন্দ করবেন দুটো জিনিস করার চেষ্টা করেছি, তারা এসে দেখতে চায়। তো আমরা যখন তাদের রক্তে ঋণ শোধ করার জন্যই আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছি এবং আমরা 150টা সুপারিশ করেছি। তো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। উচ্চমূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতে সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। বিআরসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী নেতারা জানান, দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে কঠিন সময় পার করছেন তারা। আলোচনায় অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার মাঝে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। ইনভেস্টরদের কনফিডেন্স এক্সট্রিমলি লো। কনফিডেন্স কারণটা লো হচ্ছে বিকজ অবভিয়াসলি এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সবসময় কনসার্ন থাকে যে আমি এখন যে পলিসি, যে রিফর্ম আমরা বলছি সেটা পরে থাকবে কিনা। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow. এছাড়া 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই নিয়ম না মেনে দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত এই সরকারের।
ইমরুল হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দখল, ঘুষ ও মামলা বাণিজ্য না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়ে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করতে চেয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান। এই কাজ যারা করেন, বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি একথা বলেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন, প্রয়োজনীয় আমদানি পণ্যের ট্যাক্স ভ্যাট কমানোর কারণে বিভিন্ন পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে, তবে ওষুধের ব্যাপারে পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা একথা বলেন। এর আগে সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা
উপদেষ্টা বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কমিশনের রিপোর্ট হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে। তাহলে সরকারের তো আয়ের একটা পথ থাকতে হবে, সেই জন্যই উনি অল্প মাত্রায়, কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইখানে ওগুলো বাড়ে আন না। তো যাই হোক, উনি আবার এটা কনসিডার করবেন। আমরা আবারও উত্থাপন করেছি, আমার বিশ্বাস এটা উনি করবেন। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছেন গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসতবাড়ির অনাবাদি পতিত জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বিগত সরকার দেশের প্রায় সব সেক্টর ধ্বংস করে গেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে নতুন করে দেশ গড়ার। দুপুরে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব মাঠে আয়োজিত এবারের সমাবর্তনে 2189 জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষ থেকে ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান। সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেন শিল্প গ্রুপ ইয়ং ওয়ানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কি হাকসোন। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদেরকে স্ব স্ব ক্ষেত্রে সফল নেতৃত্ব দেবার আহ্বান জানান। During these times has few parallels in human history. Graduates stepping into the world, it is not the end, but the change, but the beginning of a new chapter. I wish you all success and fulfillment in your future endeavors. শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর গঙ্গাচড় উপজেলায় গণ অধিকার পরিষদ আয়োজিত 24-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এক মতবিনিময় সভায় এসব কথা বলে নূর। তিনি বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ, বিদেশি কেউ নয়। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি।
অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে ভালো ফল পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে চিনিশপুর বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খোকন বলেন, প্রশাসনে স্বৈরাচার হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণহত্যা ও দমন নিপীড়নের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গত ৪ জানুয়ারি রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রাম ও ফুলশ্রুতি ইউনিয়নের শলিথা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ধর্ষক শাহিনের দ্রুত বিচার নিশ্চিত করা ও নির্যাতিত পরিবারের সুরক্ষা দাবি করা হয়। গত ১৩ জানুয়ারি লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে শাহিন নামে এক যুবক। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসীদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষায় মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া গ্রামবাসী। দুপুরে মংলার সীমান্তবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়ার কাজী মার্কেট এলাকায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামে চিংড়ি ঘের দখল, দোকানপাট ভাঙচুর, বাড়িঘরে হামলা ও লুটপাট করছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে খুলনার পাইকগাছায় ২,০০০-এর বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতে বিপর্যস্ত দক্ষিণ খুলনায় শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। খুলনার কপলিমুনি শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠে বিএনপির পাইকগাছা সভাপতি সহ দলটির স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীতেও দুস্থ মানুষের পাশে এভাবে সহযোগিতা ঘোষণা দেন তারা। এদিকে নেত্রকোনায় নাজিরপুর ইউনিয়নে বিএনপির ৮৯তম জন্মবার্ষিক পালন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প করে। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সা কামাল। Economist Dr. Devopriyo Bhattacharya, who led the committee responsible for drafting a white paper on the country's economic situation, has criticized the interim government for not presenting a clear economic manifesto to overcome the ongoing crisis. Speaking at an event in Dhaka, he argued that this lack of a cohesive policy framework made it difficult to evaluate the situation. While acknowledging isolated steps taken by the current administration, he highlighted the absence of a comprehensive plan to build a balanced and inclusive economic system. He also said that the government has considerably increased the VAT on certain products and services while raising indirect taxes instead of direct taxes. এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দিয়ে দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা, এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য
উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। আমাদের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা মানে the current government we should build that moral reference for our successors to follow. Election Reform Commission Chief Dr. Bodiul Alam Mujumdar said his commission has placed the reform recommendations so the fascists cannot return to the state power. He said this while addressing a program in Kumilla today. রক্তের ঋণ শোধ করার জন্যই আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছি এবং আমরা 150টা সুপারিশ করেছি। তো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। BNP has demanded that the government should withdraw its imprudent decision of imposing VAT and supplementary duties on more than 100 products, considering public sufferings. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir made the demand at a press conference at the BNP chairperson's Gulshan office today. BNP thinks the interim government should announce new budget by suspending previous government's one. The Secretary General also said the Awami League regime has destroyed the country's economy during the last 15 years through corruption and looting. They also said it is the challenge to restore and accelerate the normal flow of economy. However, the government is failing to address the challenge in an effective way. বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করের সিদ্ধান্তের ফলে এক নম্বর বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। Jamaat-e-Islami Amir Dr. Shofiqur Rahman has said the fight against bribe takers, the corrupt and the extortionists is yet to end and will continue until justice prevails in Bangladesh. He made the remarks at a workers' conference organized with the city and district Jamaat at the Madrasa field in Rajshahi city. The Jamaat chief said the July revolutionaries wanted to create a grave for all kinds of misrule and corruption from the society by sacrificing their lives. এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়, তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান, এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। Facebook post claiming that Special Security Force SSF DG Mahbubus Samad Chaudhry sheltered the crime accused Ali Hussein Shishir in his apartment are fabricated, said the chief advisor's press wing today. According to a post on their official Facebook page, CS Press Wing Facts, a statement from an SSF spokesperson said Shishir rented the DG's flat by introducing himself as a garment factory owner from Norshindi. A valid tenancy contract was with him and signed on legal stamps. The press wing quoted the spokesman as saying, "The question of sheltering a crime accused in his home does not arise. The posts are totally fabricated and twisted. It is a deliberate attempt to tarnish the image of the DG, SSF and the Bangladesh Army without any inquiry. This is an irresponsible act," the spokesperson added in this regard. A section of General Students Dhaka University held demonstrations early Saturday and set a 24-hour ultimatum to arrest Chhatra Union President Megh Mallar Boshu for the announcement of red terrorism on his Facebook post.
Students from different dormitories joined the procession and ended at Raju Memorial Sculpture after marching important key points of the campus. The speakers alleged the Red Terrorist is trying to destabilize the campus by doing different misdeeds and also wanted to disrupt the DUCSU election. চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ফসল নষ্ট করার অভিযোগে ভারতীয় গ্রামবাসীর হামলায় 4 বাংলাদেশি আহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। স্থানীয়রা জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশি 2 যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এরপর থেকে দুদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে আম গাছের ডাল কেটে এবং ফসলি জমি নষ্ট করে। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশিদের ওপর হামলা চালায় ভারতীয় গ্রামবাসীরা। এতে 4 যুবক আহত হয়, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে 16 লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবি কন্ট্রোলে আছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকার তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। আর রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার মাঝে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে কেন তারা অনেক কিছু করছে না এরকম কথা শুনছি। তার মানে হচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভেস্টেড ইন্টারেস্ট থাকে, যাদেরকে উপেক্ষা করে এগুলা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দিয়ে দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow. হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে অভ্যুত্থান জড়িতদের সহ তারা
জাতীয় সরকার গঠন করবে। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে বিকেলে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, কারো একার পক্ষে 15 বছরের জঞ্জাল সরিয়ে ফেলা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত। প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তা বিএনপি নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে মনোনয়ন না পায় সে ব্যাপারে দলের পক্ষ থেকে চেষ্টা থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি, যেখানে আজকে আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে এগোতে চাই। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়বে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে, আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেয়া উচিত এই সরকারের। ইমরুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের, কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, এনটিভি প্রতিদিনই চেষ্টা করছে দর্শকদের বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য জানাতে, তো আজ আপনার কাছে কি তথ্য আছে? জি নাহিদ, আপনাকে ধন্যবাদ। আসলে এখানে অনেক শব্দ আমি সঠিক শুনতে পাইনি, আপনি কি প্রশ্ন করেছেন। তবে আমি যেটি আগে শুনেছিলাম, আমাকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া সবশেষ কি পরিস্থিতি সেটি জানানোর জন্য। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্য লন্ডন ক্লিনিক। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন
এবং এখানে সার্বক্ষণিক আমরা তার খবরাখবর জানবার চেষ্টা করছি। এবং গতকাল রাত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রায় সন্ধ্যা 7:30টার দিকে, অর্থাৎ এখানে রাত 7:30টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ তারা হসপিটালে প্রবেশ করেন এবং সে সময় তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার 3 ঘন্টা পরে, অর্থাৎ প্রায় 10টা 10:15টার দিকে তিনি হাসপাতাল থেকে চলে বাসায় বিশ্রামের জন্য গেছেন। তো গতকাল পর্যন্ত কথা ছিল যে আজকে দুপুর 1টার সময় আমাদেরকে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলে তার শরীরের সবশেষ চিকিৎসা বিষয়ে আমাদেরকে সাংবাদিকদেরকে একটি ব্রিফ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ব্রিফটি হয়নি, অর্থাৎ এই ব্রিফিং এর যে কার্যক্রমটি সেটি পোস্টপোন করা হয়েছে এবং সেটি কখন হবে সেটিও কিন্তু দর্শক, লন্ডন থেকে শুনছিলেন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। একান্ত সাক্ষাৎকারে এনটিভিকে এমনটি জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। নেতাদের অঙ্গীকার, দেশে দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলদারিত্বের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর থেকেই দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আলোচনা চলছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রচলিত ধারার রাজনীতির আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজও করছে জাতীয় নাগরিক কমিটি। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে নতুন রাজনৈতিক দল যেন গতানুগতিক না হয়ে পড়ে, সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সময় নেওয়া হচ্ছে বলে জানান গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। এই রাজনৈতিক দল যাতে নতুনভাবে উঠে আসতে পারে, জনগণের কাছ থেকে পিওর এবং অর্গানিক সাপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, সে যাতে গায়ের জোর খাটানোর কোনো শক্তি না হয়, জনগণের সমর্থনই যাতে তার শক্তি হয়, এরকম একটা দল তৈরি করার কথা আমরা চিন্তা করছি। এটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশে গত 50 বছরে কখনো হয়নি। আমরা মনে করি যে সকল দল আদর্শের কথা বলেছেন তারা বড় দল হয়ে উঠতে পারেন নাই, বড় দলগুলো আদর্শে ধরে রাখতে পারেনি। তো আমরা বড় দল, জনগণকে ধারণ করতে পারে এরকম দল হইতে চাচ্ছি, আদর্শিক রাজনীতিও করতে চাচ্ছি, যেখানে লুটপাট, চাঁদাবাজি এগুলো থাকবে না। এটা তো খুব কঠিন কাজ এবং একেবারে নতুন কাজ। এদিকে দেশের সর্বস্তরের জনগণের চাহিদা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী মাসেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এরই মধ্যে গুছিয়ে নেওয়া হয়েছে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি। জনগণের মধ্যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাবের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি এবং তার কিন্তু কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি, একটি রাজনৈতিক ভাষা নির্মাণের আমরা চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক ভাষার উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং আমরা আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অসংখ্য মানুষেরা আছেন যারা একটা মুক্তার মালা হওয়ার মতো তারা অপেক্ষায় আছেন। আমরা আশা করব যে অতি শীঘ্রই এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশটি ঘটবে। সব শ্রেণী পেশার নাগরিকদের মধ্য থেকে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক দল পরিচালিত হবে বলেও আশা করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারকৃত বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দুদক। গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি এই তথ্য জানান। এ সময় দুদকের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এর আগে দুপুর 12:15টার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির করা হয় মাসুদ বিশ্বাসকে। প্রায় 1.5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নেওয়া হয়। হেড অব বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি।
সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 16 বছরের আন্দোলন সংগ্রামকে অস্বীকার করে কেউ যদি নতুন ইতিহাস রচনা করতে চায়, সেই ইতিহাস আস্থা করে ছুঁড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যে ফাটল ধরাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হয়। কর্মসূচিটি এ সময় যত দ্রুত সম্ভব জুলাই অভ্যুত্থানে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করেছিল তাদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল সহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই ভিড় ক্রেতা দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়তে শুরু করে। বেচে বিক্রিও ভালো। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার 29তম আসরে প্রথম দিকে তেমন সাড়া মেলেনি। দিন দিন ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন তারা। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালির জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের প্যাভিলিয়নে। 10 জানুয়ারি এনটিভির প্রতিবেদনের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে ঢাকার ক্লাবগুলো খসড়া গঠনতন্ত্রে তাদের অবস্থান দেখে। এই প্রস্তাবে ক্লাব কাউন্সিলরদের উপেক্ষিত করার প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বয়কটের আলটিমেটাম দিয়েছিল ঢাকা ক্লাব ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার বোর্ড সভাপতির সঙ্গে ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ ইতিবাচক না হয় রোববার থেকে বয়কটের সিদ্ধান্তে অটল ঢাকার ক্লাবগুলো। এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। আমাদের সংস্কার করার অনেক জায়গা আছে। দেখেন, যে সমস্ত ডিস্ট্রিক্ট, যে সমস্ত জেলাগুলিতে খেলা হয় না দিনের পর দিন, তাদের কি কাউন্সিলর থাকা উচিত? যে সমস্ত জেলাগুলিতে খেলা হয় না তাদের কি যারা ডিরেক্টর হয়ে আসছে তাদের কি ডিরেক্টরশিপ থাকা উচিত? এগুলি সংস্কার করা উচিত। আমাদের দাবি 3টা আমরা বলে দিয়েছি। নাম্বার 1, এই কমিটি, কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে। নাম্বার 2, কনভেনারকে পদত্যাগ করতে হবে। নাম্বার 3, আমরা না করা পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে। বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের মধ্যে উনি এটার ফিডব্যাক সুরাহা করতে চেষ্টা করবেন। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ লিগ। ক্লাব অফিসিয়ালরা এবং ক্লাব অর্গানাইজার যারা আছেন তারা তাদের কিছু কনসার্ন নিয়ে আসছেন, সেগুলো অ্যাড্রেস করার জন্য তারা বিসিবিকে রিকোয়েস্ট করেছে এবং বলেছে তারা সবাই ক্রিকেট লিগটা খেলতে চান এবং ফার্স্ট ডিভিশন লিগটা খুব তাড়াতাড়ি খেলতে চান, বিকজ তাদের তো অলরেডি টেন্ট শুরু হয়ে গেছে, দলবদল তো হয়ে গেছে। সো দে আর রেডি। তো তাদের কনসার্নটা তারা একটু বিসিবি প্রেসিডেন্টকে অ্যাড্রেস করেছেন যাতে উনি একটু কনসিডার করেন। তো সেটা হয়ে গেলেই তারা। এই ঘটনার জেরে রোববার আয়োজিত প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানও বয়কট করেছে ক্লাবগুলো। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।